আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা অনেক বিশেষ হতে চলছে কারণ আজকে বুক রিভিউ করছি। অনেকদিন পরে বুক রিভিউ এবং আজকে যে বইটি নিয়ে কথা বলব, এই বইটি হচ্ছে আমার একজন শিক্ষকের বই। আজকে কথা বলব এই বইটি নিয়ে। বইটির নাম হচ্ছে নাট্য নির্দেশনার মৌলিক উপাদান। এই বইটি ভাষান্তর করেছেন কৃপকনাথ তালুকদার ম্যাডাম। কৃপকনাথ তালুকদার ম্যাডাম আমার শিক্ষক এবং তার বেশ কিছু প্রবন্ধ আমি পড়েছি। বিভিন্ন আর্টিকেল হচ্ছে তার পাবলিশড হয় এবং সেগুলো আমি বেশ কয়েকটি পড়েছি। কিন্তু এটা হচ্ছে তার ভাষান্তরিত বই। এই বইটির রাইটার হচ্ছেন আলেকজান্ডার ডিন এবং লরেন্স কারা। নাট্য নির্দেশনার মৌলিক উপাদান, এই যে ভাষান্তরিত বই, এই বইটি আসলে কাদের জন্য সেটা একটু প্রথমে বলার চেষ্টা করি। নাটক যারা আপনি নির্দেশন দেন আপনারা, তাদের জন্য কিন্তু এই বইটা মাস্ট। এরপরে আমি যদি দেখি অন্যভাবে, তাহলে অভিনেতাদের জন্য আমি বলবো। আমি এই বইটি যখন আর কি হাতে পাই, যে তারিখে পাই, ওই দিন হঠাৎ করে এমনিতে একটা পেজ উল্টিয়ে এক চ্যাপ্টার আমি পড়তে শুরু করি। ওটা হচ্ছে আপনার ছিল অভিনয়ের কথা বলা ছিল, বা বাচিক অভিনয়ের যেটা আমরা বলি, হ্যাঁ, বাচিক বা কণ্ঠ নিয়ে লেখা ছিল ওই চ্যাপ্টারটা। ওখানে আমি যেটা দেখলাম, অ্যাজ এ অ্যাক্টর হিসাবে যদি আমি ওটা পড়ি, ওটা আমার জন্য। কারণ হচ্ছে আহ, ওই অধ্যায়টাই ছিল হচ্ছে আপনার অভিনেতাদের জন্য, এরকম কিছু একটা। তাহলে শুধুমাত্র এই বইটা যে একজন নির্দেশক পড়বেন, একজন ডিরেক্টর পড়বেন, এরকম বিষয় না। এটা চাইলে অভিনেতারাও পড়তে পারবে তাদের শিক্ষার জন্য। অর্থাৎ দেখুন, অভিনেতা অভিনেতা কি করবে আসলে? অভিনেতা তার অভিনয়টা দেখাবে। আবার দেখুন, ডিরেক্টর তার চিন্তা ভাবনাগুলো প্রয়োগ করে অভিনেতাকে ব্যবহার করবেন। দেখুন, আমরা একটা কথা বলি না, বা টেলিপ্যাথি, এর কনসেপ্টটা কি? টেলিপ্যাথির কনসেপ্ট হচ্ছে আমি অন্যের কথা, অন্য কি বলতেছে, এটা আমি নিজে নিজে বলে দিতে পারি আগে থেকে, হ্যাঁ। এখানেও যদি এইটা কাজ করা যেতে পারে, যেমন একজন অভিনেতা ডিরেক্টরকে যদি বুঝতে পারে, আবার ডিরেক্টর যদি অভিনেতাকে বুঝতে পারে, তাহলে কিন্তু একটা ভালো একটা সামঞ্জস্যপূর্ণ একটা ঘটনা ঘটবে। মানে ভালো কিছু একটা হবে, তাই না? সেক্ষেত্রে আমার মনে হয়, যদি একজন অ্যাক্টরও চাইলে এই বইটা পড়তে পারে, সেক্ষেত্রে একজন নির্দেশক কিভাবে তার চিন্তা ভাবনাগুলো প্রয়োগ ঘটান, সেগুলোও কিন্তু জানতে পারবে। তাহলে যে নাট্যটা তৈরি হচ্ছে বা মঞ্চায়িত হচ্ছে, ওটা কিন্তু অনেক ভালো একটা দিকে এগিয়ে যাবে, তাই না? এরপরে আমি আরো বলবো এই বইটা কাদের জন্য। সেটা হচ্ছে নাট্য প্রযোজনার সাথে যুক্ত যে কোনো ব্যক্তি এটা পড়তে পারে। অ্যাজ এ সেট ডিজাইনার পড়তে পারে, বা মঞ্চ ব্যবস্থাপক তিনি পড়তে পারেন, হ্যাঁ, বা আরো যে লোক থাকে নাট্য নির্দেশনা, কস্টিউম ডিজাইনার পড়তে পারে, বিভিন্ন একদম প্রতিটা মানুষই কিন্তু চাইলে এটা পড়তে পারে এবং এর থেকে জানতে পারে। শুধু যে ডিরেক্টর পড়বে এইটা না। এরপরে যারা নাটক নিয়ে বিভিন্ন কর্মশালা করে, আমরা দেখি 6 মাস, 3 মাস বা 7 দিনেরও হয়ে থাকে, বিভিন্ন কর্মশালা করে। মনে হয় তাদের এই বইটা যদি তারা সামনে কর্মশালাগুলো শুরু করে, সেটা আমার কাছে মনে হয় ভালো কিছু হবে। বা নাট্যকলায় অধ্যয়নরত শিক্ষক, শিক্ষার্থী বা যে কোনো গবেষক হতে পারে, সবার জন্য কিন্তু এই বইটা গুরুত্বপূর্ণ। এরপরে কিভাবে একটি নাটক মঞ্চায়ন করা যায়, এইরকম কনসেপ্টের উপরে যদি কোনো সেমিনার হয় বা কোনো কিছু একটা হয় এরকম কনসেপ্টে, যে একটা নাটক কিভাবে মঞ্চায়ন করা যায় একদম শুরু থেকে, নাটকের সেই শুরু থেকে শেষ পর্যন্ত, নাটকটা মঞ্চায়ন করা পর্যন্ত যে সময়টা, এই প্রসেসিংটা কিভাবে করে, এইটা যদি কেউ জানতে চায় বা এ নিয়ে যদি কোনো সেমিনার হয়, আমার কাছে মনে হয় বাংলা ভাষায়, আমাদের নিজের ভাষায় অনুবাদ করা এই বইটি মাস্ট তাদের সাথে রাখা উচিত, বা তাদের এই বইটি জানা উচিত। কারণ হচ্ছে মোট 5টি অধ্যায় রয়েছে এবং এই 5টি অধ্যায়ের ভিতরে আবার রয়েছে 15টি পাঠ। সেই পাঠগুলোর ভিতরে একদম সুন্দরভাবে আপনার নাট্য নির্দেশনার জন্য কি কি করা দরকার, যেমন প্রথম অধ্যায়ে যদি আমরা দেখি, ভূমিকা রয়েছে। এরপরে রয়েছে শিল্প হিসাবে নাটক এবং নির্দেশকের কার্যাবলী। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে অভিনেতা সম্পর্কিত বিষয়গুলো, যেগুলো হচ্ছে কৌশল, এর জন্য চাহিদা, তারপর অভিনেতার জন্য সাধারণ যে কৌশল, শরীর, কণ্ঠস্বর ও চরিত্র। এটা হচ্ছে এই দ্বিতীয় অধ্যায়টা। মূলত আমি মনে করি অভিনেতার অবশ্যই পড়া উচিত এই দ্বিতীয় অধ্যায়টা। এবং তৃতীয় অধ্যায়ে যদি আমরা যাই, সেখানে আমরা দেখতে পাবো নাট্য নির্দেশনার 5টি মৌলিক উপাদান: নির্দেশকের মাধ্যম, বিন্যাস, দৃশ্যায়ন, চলন, ছন্দ, নির্বাক, অভিনয়। এরপরে চতুর্থ অধ্যায়ে রয়েছে সেন্ট্রাল স্টেজ, যেটা হচ্ছে লরেন্স কারার রচিত বা তার লেখাটা এখানে সংযুক্ত করা হয়েছে। এবং পঞ্চম অধ্যায়ে রয়েছে আপনার বাছাই ও চরিত্র নির্বাচন, মহড়া, নাটক নির্দেশনা। একদম পুরো লেন্দি একটা প্রসেস, যে লেন্দি প্রসেসটা আমরা অনুসরণ করে একটা নাটক মঞ্চায়ন করি, সেই লেন্দি প্রসেসটা এখানে একদম
আপনাকে শিখিয়ে দিচ্ছে। অ্যাজ এ টিচার হিসাবে এই বইটা কিন্তু আপনার অনেক হেল্প করতে পারে। আপনি অনেকে আমার কাছে কিছুদিন আগে আমার একজনের সাথে কথা হচ্ছিল। ওই ছেলেটার বাড়ি মেবি খুলনা। ওর নাম হচ্ছে রিডান্স মন্ডল। ও আমার কাছে জিজ্ঞাসা করতো যে, ভাই কি করব আসলে? আমি তো অভিনয় করতে চাই। আমি একটা নাট্য দলের সাথে যুক্ত হতে চাই। এরকম আমাকে কাছে বলতো, হ্যাঁ? তারপর আমি আবার করলাম কি, বিভিন্ন যে কর্মশালা থাকে বা অভিনেতা নেওয়া হয়, এইসব যে সোর্স এগুলো ওকে দিলাম। আমার মনে হয় রিডান্সের মতো যে মানুষগুলো তাদেরও কিন্তু হচ্ছে এই বইটা পড়ে বেশ ধারণা পেতে পারে ওরা। আমি নিজেই তো পড়ার জন্য নিয়েছি। আমার টিচারের বই বিধায় অনেক বিশেষ আমার কাছে। বাট অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এ ডিরেক্টর এবং অ্যাজ এ একাডেমিশিয়ান হিসাবে এই বইটি আমার কাছে থাকা আমি মনে করি অবশ্যই গুরুত্বপূর্ণ। তো ভাই আমি আমার টিচারের বিধায় এই বইটি সংগ্রহ করেছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই বইটি কিন্তু আমার জন্য প্রয়োজন। বিকজ আমি যখন হচ্ছে আপনার চতুর্থ বর্ষে যদি নির্দেশনা একটা কোর্স আছে সেটা যদি আমি দিতে যাই, তাহলে কিন্তু আমার এগুলো জানতে হবে, তাই না? এই নির্দেশনার কথা বললাম। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের একাডেমিক যে প্রসেসিংটা, এখানে আপনার চতুর্থ বর্ষে আছে নাট্য প্রযোজনা বা নির্দেশনা দেয়। যেটা হচ্ছে আপনাদের শিক্ষার্থীদের দ্বারা, মানে আমাদের দ্বারা নির্দেশনা দেওয়া হয় অ্যাজ এ চতুর্থ বর্ষের স্টুডেন্ট হিসাবে। তাহলে ওখানে দেখা যায় যে শিক্ষার্থীরা থাকেন তারা তো ওই একটা কোর্স হিসাবে এটা সম্পর্কে জানেন, হয়তোবা এই ধরনের বইও তারা পড়েন। সেটা হতে পারে বিভিন্ন ভাষার বই, ইংরেজি ভাষার বই, এটা হতে পারে। এরপরে দেখেন হচ্ছে তারা কিভাবে ওই কাজটা করে, আসল নির্দেশনা কিভাবে দেয়। দেখুন, প্রথম বর্ষ থেকে একটা বিষয় যে শিখে তিনি যাচ্ছেন, অর্থাৎ এই যে শিক্ষাটা, টিচারদের যে নির্দেশনা সেটা দেখছেন এবং হচ্ছে তাদের যে সিনিয়র, অর্থাৎ চতুর্থ বর্ষের যে ছিল, তিনি তো একটা সময় প্রথম বর্ষে ছিল। প্রথম বর্ষে থাকতে দেখা যেত তাদের সিনিয়ররা যে কাজটা করতো ওখান থেকে শিখছে কিভাবে কাজটি এগিয়ে নিতে হয়। এবং এই যে শেখার যে একটা পদ্ধতি, এর থেকে শিখছে। এর পাশাপাশি যদি এরকম যে নথি বা গ্রন্থগুলো এইগুলো পড়ে এই বইটা, সেক্ষেত্রে আমার মনে হয় তার ওই একাডেমিক কাজে বেশ সহায়তা করতে পারে। এই বইটি আমি ফেব্রুয়ারি মাসে পেয়েছি এবং বইটি আমার শেষ হয়েছে মার্চ মাসের ৫ তারিখ। যেদিন শেষ হয়েছে বইটি পড়া, ওই দিনই হচ্ছে আমি ভিডিও করতে বসে গেছি। কারণ ওই আইডিয়াগুলো, চিন্তাগুলো বইটি পড়ার সময় ওইটা তাৎক্ষণিকভাবে আমি শেয়ার করতে পারবো। শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটা লাইন আমি মার্ক করেছি, সেই লাইনগুলো নিয়ে কথা বলছি আপনাদের সামনে। নাট্য নির্দেশনার মৌলিক উপাদান গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৪১ সালে। আলেকজান্ডার ডিন ইয়েল বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের শিক্ষক থাকাকালীন প্রথম বর্ষের নাট্য নির্দেশনার কোর্সের পাঠ্যসূচির অংশ হিসাবে এই গ্রন্থটি লেখা শুরু করেন। তার মৃত্যুর পরবর্তী সময়ে কিছু ছাত্র মিলে পাণ্ডুলিপিগুলো, মূল যে পাণ্ডুলিপি ছিল ওই পাণ্ডুলিপি সংগ্রহ করে গ্রন্থ আকারে প্রকাশ করেন। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখি এরিস্টটলের কথা বলি, এরিস্টটল হচ্ছে আপনার যে লেকচারগুলো দিতেন, যেমন লজিকের কথা বলি, লজিকটা কিন্তু আমরা একদম পেয়েছি হচ্ছে এরিস্টটলের স্টুডেন্টদের সংরক্ষিত বিষয় থেকে। অর্থাৎ এরিস্টটল যে লেকচার তার শ্রেণীকক্ষে দিতেন, ওই লেকচারটা সংগ্রহ করে ৬ খণ্ডের একটা বই বের করেছিল তার ছাত্ররা, এরিস্টটলের ছাত্ররা। সেটা হচ্ছে নাম ছিল হচ্ছে অর্গানন নামে বইটির নাম ছিল, যেটা হচ্ছে ৬ খণ্ডে বের হয়েছিল। ওই থেকে লজিকটা আমাদের এসেছে বা তার আরও অসংখ্য বই ওখান থেকে এসেছে। অর্থাৎ এই বইটার বেলায় কিন্তু ওই একই ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে আলেকজান্ডার ডিন, তিনি তার যে লেকচার দিয়েছিলেন ওই পাণ্ডুলিপিগুলো সংগ্রহ করে তার যে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীরা গ্রন্থ আকারে আর কি প্রকাশ করে। ভাষান্তরের ক্ষেত্রে মূল গ্রন্থে বর্ণিত নাটকের উদাহরণ যেমন ব্যবহৃত হয়েছে, তেমনি একই সাথে শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলাদেশের মঞ্চে মঞ্চায়িত বিভিন্ন আলোচিত নাটকের উদাহরণ ব্যবহার করা হয়েছে। নাট্য নির্দেশনার ক্ষেত্রে বিশ্বব্যাপী বহুল আলোচিত এই গ্রন্থটি ভাষান্তর বাংলা ভাষাভাষী নাটক বিষয়ে বিশ্ববিদ্যালয় ভিত্তিক শিক্ষার্থীদের সাহায্য করবে বলে আশা করেন। যাই হোক, তিনি আরও একটা কথা বলেছেন এই বইটির একটা ছবি শেয়ার করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেটা হচ্ছে তিনি যখন ছাত্র অবস্থায় ছিলেন, অর্থাৎ তিনি যখন অধ্যয়ন করতেন, তখন থেকে তার ইচ্ছে ছিল এই বইটি অনুবাদ করার। এবং এই বইটি হচ্ছে ২০২৫ সালে আর কি তার শিক্ষা জীবন শেষ হওয়ার বেশ কিছু বছর পরে এই বইটি আমরা পেয়েছি। এজন্য ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এই বইয়ের ১০ নম্বর পেজে একটি লাইন আমি মার্ক করেছি, সেটি পড়ে শুনেছি। শিল্পের মধ্যে দিয়ে যা কিছু প্রকাশিত হয়
তা শিল্পীর নিজস্ব অভিব্যক্তি এবং জীবনকে দেখার ধরনের উপর নির্ভর করে। দেখুন, আপনি যখন একটা আর্ট দেখেন, সেই আর্ট ফর্মটা আপনার কাছে যেভাবে মনে হবে, অন্য একজনের কাছে আরেকভাবে লাগবে, বা যে শিল্পী ওই চিত্রটা অঙ্কিত করেছে তার কাছে অনেক ডিফারেন্ট হয়ে থাকে। যাই হোক, এটাই আর কি। যখন শিল্পী নিজের অভিব্যক্তি দেবে এবং জীবনকে দেখার ধরন, শিল্পী তার জীবনকে কিভাবে দেখছে সেভাবেই তো তার শিল্পকর্মে সেটা ফুটিয়ে তুলবে। শিল্পী যেভাবে প্রকৃতি থেকে অনুপ্রাণিত হন, ঠিক একইভাবে তিনি দর্শকদের তার শিল্পের সাথে আবেগগত এবং বুদ্ধিগতভাবে যুক্ত করেন। দেখুন, এই শিল্পী প্রকৃতি থেকে অনুপ্রাণিত হন, এটা আমরা পেয়ে থাকি। এবং আমরা যদি দেখি, এরিস্টটলের একটা উক্তি আছে, যেটা উইকি উক্তিতে আমি পেয়েছিলাম। সেটা হচ্ছে, প্রকৃতির দ্বারা সমস্ত পুরুষ জ্ঞান কামনা করে, প্রকৃতির দ্বারা। আর এখানে হচ্ছে এভাবে বলা হয়েছে যে শিল্পী যেভাবে প্রকৃতি থেকে অনুপ্রাণিত হন, ঠিক একইভাবে তার দর্শকদের তার শিল্পের সাথে আবেগগত এবং বুদ্ধিগতভাবে যুক্ত করেন। দেখুন, শিল্পী তিনি তো প্রকৃতি থেকে অনুভূত হন, এবং তার যে দৃষ্টিশক্তি, তার যে চিন্তা শক্তি, ওই চিন্তা শক্তিটা ব্যবহার করে তিনি চান যে তার যে দর্শক আছে, সেটা আপনার ছবির বেলায় হতে পারে বা যে কোনো যে অভিনয়ের বেলাও হতে পারে, তার দর্শকরা তার চোখ দিয়ে দেখুক, তার দৃষ্টি দিয়ে দেখুক, এভাবে আর কি আবেগগত এবং বুদ্ধিগতভাবে একই সাথে যুক্ত করতে চান দর্শকদের। শিল্প সম্পর্কে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে শিল্প আসলে মানুষের নির্মাণ, এটা প্রকৃতির নয়। শিল্প হচ্ছে একদমই আমাদের নির্মাণ। আমরা যেভাবে শিল্পকে প্রদর্শন করি, আমরা যেভাবে শিল্পকে দেখি, ওই দেখা, আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে শিল্পের অস্তিত্ব। 24 নম্বর পেজের একটি লাইন পড়ছি, সেটা হচ্ছে, মঞ্চে কি কি কাজ করা যাবে আর কি কি করা যাবে না তা যদি না জানা থাকে, সেক্ষেত্রে একজন অভিনেতা কখনোই তার সহ অভিনেতা ও দর্শকদের মন জয় করতে পারে না। আমি শুরুতেই কিন্তু বলেছিলাম, এই বইটা শুধুমাত্র একজন নির্দেশকের জন্য নয়, এই বইটা অভিনেতার জন্য। দেখুন, এখানে অভিনেতাও তার কি কি করা দরকার, অভিনেতার জন্য সাধারণ যে কৌশল, যেমন মঞ্চের সাথে অভিনেতার সম্পর্ক, তারপর দর্শকদের সাথে এবং অন্যান্য চরিত্রের সাথে, দ্রব্য সামগ্রী এবং ক্রিয়ার মধ্য দিয়ে দৃশ্যমান মসৃণ ও একটি অবস্থা তৈরি। দেখুন, এখানে সুন্দরভাবে এই যে করে দেওয়া হচ্ছে, আপনার কোন স্টেজে দাঁড়াতে হবে, কোন স্টেজে দাঁড়ানো উচিত অনুচিত, এবং স্টেজগুলো ভাগ করা হয়েছে। এখানে আপ স্টেজ, ডাউন স্টেজ, বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। এই পেশে আবার মঞ্চের একটা চিত্রও কিন্তু অঙ্কিত হয়েছে, দেখতে পাচ্ছেন। এর ফলে হয় কি, অভিনেতাও তার অভিনয় এটা সম্পর্কে জানতে পারে, কোথায় দাঁড়ালে তার জন্য ভালো হবে বা দর্শকদের সাথে কানেক্ট ভালো হবে। এক্ষেত্রে কিন্তু একজন নির্দেশকের জন্য ভালো হয়। আবার এখানেও কিছু থিওরিক্যাল বিষয় প্রয়োগ করে হচ্ছে আপনার চিত্রগুলো অঙ্কিত হয়েছে। কান্নার কথা লেখা হয়েছে এখানে, হচ্ছে যে অভিনেতা কান্না করবেন মঞ্চে বসে, তিনি যদি কাউকে আলিঙ্গন করে থাকেন, সেক্ষেত্রে তার ফেজ যেন দর্শকদের দিকে থাকে। তাহলে হবে কি, দর্শক বুঝতে পারবে তিনি কান্না করছেন বা কিছু। অর্থাৎ এখানে বিভিন্ন দেওয়া হয়েছে, নিয়ম নীতিও বলতে পারেন। একজন অভিনেতার জন্য কি আসলে গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হচ্ছে তার শরীর এবং কণ্ঠ। এখানে লেখা হয়েছে, শরীর এবং কণ্ঠ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, এবং মহরতে এই মৌলিক নিয়ম নীতি মেনেই অভিনেতাকে চর্চা চালিয়ে যেতে হবে। একজন নবীন অভিনেতা তার শরীর ও কণ্ঠের বিভিন্ন অনুশীলনের মধ্য দিয়ে ধীরে ধীরে অনেক কিছু আয়ত্ত করতে পারবেন। যেভাবে একজন সঙ্গীত শিল্পী নিয়মিত তার কণ্ঠকে বিভিন্ন স্কেলে চর্চা করেন, একই ধরনের অনুশীলনের মধ্য দিয়ে ধাপে ধাপে অভিনেতা একটা আউটলাইন তৈরি করতে পারেন। 69 নম্বর পেজে যায়, সেখানে হচ্ছে আপনার মঞ্চের বিভিন্ন ভাগ করেছে, যে ভাগটা এখানে হচ্ছে আপনার বিভিন্ন পর্যায়, কোন স্থানটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি, এই একটা পর্যায় এখানে করা হয়েছে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি ডাউন সেন্টার, যেটাকে বলি একদম মিডল, সামনের দিকে, সেটাকে বলা হয়, সামনের অংশটা বলা হয় ডাউন, এবং হচ্ছে পিছনের অংশটা হচ্ছে আপ স্টেজ, এবং সামনেটা হচ্ছে ডাউন স্টেজ। হ্যাঁ, তাহলে ডাউন স্টেজের যে সেন্ট্রাল থাকে সেটা হচ্ছে 1 নাম্বার, এবং 2 নাম্বার হচ্ছে আপনার আপ স্টেজের সেন্ট্রাল, 3 নাম্বার হচ্ছে ডাউন স্টেজ রাইট। এখানে রাইট এবং লেফটের একটা ভালো আছে, যেটা হচ্ছে দর্শকদের দিক থেকে যেটা রাইট সেটা না, কিন্তু এটা রাইট হচ্ছে অভিনেতার দিক থেকে, অভিনেতার দিক থেকে রাইট হচ্ছে, দর্শকদের দিক থেকে সেটা হচ্ছে লেফট, এরকম আর কি। অর্থাৎ একজন ডিরেক্টর যদি বলে অভিনেতাকে আপনি লেফটে যান, সেক্ষেত্রে তার দিক থেকে যে লেফট, অর্থাৎ অভিনেতার দিক থেকে যে লেফট, সেই দিকে যেতে হবে, এদিকে। যাই হোক, তাহলে 3 নম্বরে হচ্ছে
ডাউন রাইট এবং 4 নম্বরে হচ্ছে ডাউন লেফট এবং পরবর্তীতে হচ্ছে আপনার 5 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে আপ রাইট এবং 6 নম্বরে হচ্ছে আপ লেফট। মঞ্চের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে এখানে বর্ণনা করা হয়েছে 70 নম্বর পেজে যদি আমরা দেখি, সেখানে বলা হয়েছে ডান দিকের অংশটা, অর্থাৎ অভিনেতার ডান দিকের অংশ, এটা হচ্ছে বেশি শক্তিশালী। এখানে বলা হয়েছে এরকম, কারণ ওই স্থান থেকে ডান দিক থেকে আমরা লেখা শুরু করি, এই লজিকটা এখানে দেয়া হয়েছে। এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবং চীন সহ অন্যান্য যে প্রাচ্য দেশ, যারা হচ্ছে অধিকাংশ দেশ হচ্ছে ডান থেকে বাম দিকে লেখা শুরু করে, তাদের জন্য হচ্ছে এইটা একটু ভিন্ন। তাদেরটা হচ্ছে আপনার ওই বাম দিকে হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ তারা যে দিক থেকে লেখা শুরু করে, এই লজিকটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যে দিক থেকে লেখা শুরু করবে ওই দিকটা বেশি শক্তিশালী। 204 নম্বর পেজে হচ্ছে বাছাই ও চরিত্র নির্বাচন। এক্ষেত্রে হচ্ছে ব্যক্তিগত সাক্ষাৎকারের যে প্রতিক্রিয়া সেটা লেখা হয়েছে এবং কিভাবে নির্বাচন করবে একজন ডিরেক্টর তার অভিনেতা, কোন চরিত্রের জন্য কোন অভিনেতা প্রয়োজন সেটা কিভাবে নির্বাচন করবে সেটাও এখানে বিস্তারিত লেখা হয়েছে। সবাই একসাথে মিলেমিশে পাঠ করবে, সেটা হচ্ছে একজন অ্যাক্টর তিনি বিভিন্ন চরিত্রে পাঠ করবেন, শুধুমাত্র একটা চরিত্রই পাঠ করবেন না শুরুতে একদম, যখন তার চরিত্র নির্বাচন হয়নি, বিভিন্নভাবে কিভাবে তার চরিত্রটা তৈরি করবেন এই সব বিষয়ে আলোচনা হয়েছে। এখানে একটা লাইন আমি পড়ছি, সেটা হচ্ছে নির্দেশক প্রত্যেক অভিনেতাকে পর্যবেক্ষণ করে নাটকের নির্দিষ্ট চরিত্র অনুযায়ী যোগ্যতা ও ক্ষমতা অনুসারে অভিনেতা নির্বাচন করবেন। এখানে নির্দেশকের উপরেই। এখন অনেক সময় দেখা যায় কি না, আমরা করি যে আমাকে ওই চরিত্রটা দিল না কেন, বাট ডিরেক্টরের চিন্তা ভাবনা অনেক ভিন্ন থাকে। ভিডিওটি এ পর্যন্তই শেষ করব, কারণ আমি এই বইয়ের যে লাইন কয়টি আর কি মার্ক করেছি, আমি যদি শুধুমাত্র ওইটা নিয়ে কথা বলি, সম্পূর্ণ কিন্তু আমি বলিনি, আমি যে কয়টি লাইন মার্ক করেছি ওই মার্ক করা লাইনটি যদি বলি তাহলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি চাচ্ছি সংক্ষেপে দিলাম, অনেক সংক্ষেপ হয়নি, বাট তারপরও বইটি হচ্ছে 224 পেজের বই এবং এটির দাম লেখা হচ্ছে এখানে 350 টাকা। আপনি চাইলে এই বইটি সংগ্রহ করে পড়তে পারেন এবং আপনি যদি চান একজন ডিরেক্টর কি কাজ করে, এই বইতে যেটা লেখা আছে এটাই কিন্তু একজন ডিরেক্টর তার নাট্য নির্দেশনায় প্রয়োগ করেন, সেটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এগুলোই করেন। নাট্যকলা বা নাট্য থিয়েটারে কি হয় সেটা জানতে ওই বইটি পড়তে পারেন। আর পরিশেষে একটি কথা বলবো, সেটা হচ্ছে ভিডিওটা করতে অনেক আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ আমার শিক্ষকের বই যেহেতু, আর যেহেতু 2025 সালে 2জন শিক্ষকের বই পড়া হলো এবং রিভিউ করা হলো, আমি চাইবো 2026 সালের বই মেলায় আমার কোনো শিক্ষক বই লেখেন এবং সেই বইটি যেন আমি রিভিউ করতে পারি। আমার শিক্ষকরা যখন লেখেন আমার কাছে এটা ভালো লাগে, কারণ আমি প্রতিদিন তাদের সাথে আমার দেখা হয়, কথা হয়, তাদের চিন্তা ভাবনা, তাদের সবকিছু আমি জানতে পারি এবং ওই জানার ফলে যখন তাদের লেখাগুলো পড়ি সেক্ষেত্রে একটা ভালো সম্পর্ক করতে পারি, তাদের চিন্তা শক্তির সাথে আমি ভালোভাবে মিশে যেতে পারি, এজন্য আমার কাছে ভালো লাগে। যাক, আমি আমার বেশ কিছু টিচারদের বই পড়লাম, অনেকজনের বই পড়েছি, আরও সেই লিস্টে যুক্ত হলো কৃপকণা তালুকদার ম্যাডামের বই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ধন্যবাদ।